প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ ব্যাংক গভর্নর, ব্যাংকিং খাতে ৩ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সমমনাদের আসন ছাড়বে বিএনপি, ৮০ থেকে ১০০টিতে ছাড় দেওয়ার ভাবনা, সম্ভাব্য তালিকা করছেন তারেক রহমান। বাণিজ্য যুদ্ধে বেসরকারি খাতকে পাশে নিতে হবে। দৈনিক ইত্তেফাক। বাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা, ঢাকা আরিচা মহাসড়কে থামছে না বাস ডাকাতি। জনপ্রতিনিধিদের অসদাচরণের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিশন, স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত। মানবজমিন। উদ্বেগ কাটেনি, সমাধানে জোর, মঙ্গল নয় আনন্দ শোভাযাত্রা, আমেরিকাকে চীনের পাল্টা জবাব। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল বাইতুল মোকাররম। সমকাল। দলীয় কোন্দলে ৮ মাসে ৫১ নেতাকর্মী নিহত, বিএনপি। মার্কিন পণ্যে ১২৫% শুল্ক দিয়ে চীনের পাল্টা আঘাত, বাণিজ্য যুদ্ধ তীব্রতর। কালের কণ্ঠ। জলদস্যুর উৎপাতে আবারও অশান্ত সুন্দরবন ও কক্সবাজার। আঙিনায় পুঁতে রাখা বস্তায় ২ নারী ও ১ শিশুর খণ্ডিত লাশ। কালবেলা। মোদি ট্রাম্পের পানে চেয়ে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন ঘিরেই সব প্রস্তুতি ইসির। আমার দেশ। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন চক্রান্ত। দেশ রূপান্তর। নিবন্ধনের আবেদনে দোটানায় নতুন দল, নির্বাচন কমিশন। খবরের কাগজ। স্বল্প ও দীর্ঘমেয়াদে সুফল মিলবে, ব্যাপক সাড়া, তবে কাটিয়ে উঠতে হবে বাধা, বিনিয়োগ সম্মেলন নিয়ে শিরোনাম। সময়ের আলো। নির্বাচনে ৩ স্তরের প্রার্থী ঠিক বিএনপির, বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম। দিনকাল। যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতে স্বস্তিতে দেশের তৈরি পোশাক খাত, আশঙ্কাজনকভাবে বাড়ছে অটোরিকশার দুর্ঘটনা। দৈনিক করতোয়া। সিটি কর্পোরেশনের পথে বগুড়া, আজ বা কাল গণবিজ্ঞপ্তি জারি। শিরোনামগুলো দেখছিলাম। আজ যদি বলি যে বেশিরভাগ সংবাদপত্র অভিন্ন শিরোনাম, সেটি হচ্ছে মূলত যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করা এবং তারপর সেটি আবার ৩ মাসের জন্য স্থগিত করা, এই বিষয়টিকে ঘিরেই। তবে যেটি আমাদের চোখে পড়ছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে চীন পাল্টা ১২৫% শুল্ক আরোপ করছে এবং এতে করে বলা হচ্ছে যে তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ। আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আলোচনা শুরু করি। ৩ মাস স্থগিত করায় তো বাংলাদেশ সহ সব দেশের স্বস্তি ফিরে আসছে। যদিও সাধারণ যে শুল্ক 10% এটা ইসে থাকবে, বহাল আছে। তো এইটাও একটা ফয়সালা হওয়া দরকার যে ৩ মাস পরে কি হবে, তো সেইটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে চীনের সঙ্গে যে বাণিজ্য যুদ্ধ চলছে, এর প্রভাব কিন্তু সারা দুনিয়ায় পড়বে। কেবল এটা তো মার্কিন আর চীনের অর্থনীতির ব্যাপার না, তারা তো অর্থনীতি, সারা দেশের অর্থনীতির 2 প্রতিদ্বন্দ্বী শক্তি। অতএব তাদের ভিতরে এই যে যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, এটা মোটেই অর্থনীতির জন্য সহায়ক না। তো অলরেডি তার কিছু প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমার ধারণা যে এখানেও একটা কম্প্রোমাইজ আসতে হবে। এইটা সম্ভব না যে চীনে ১৪৫% তারা ট্যারিফ রেখে, তো চীন তো এটা মেনে নেবে না। তো চীন নিশ্চয়ই পাল্টা ব্যবস্থা নেবে। আর একটা হলো চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র অনেকটা নির্ভরশীল। তো চীনা পণ্য ছাড়া যুক্তরাষ্ট্র তো বিকল্প ব্যবস্থা তার নেই। আর যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে সেখানে তার উৎপাদন বাড়বে নিজস্ব, সেইটা তো একটা অনেক দূরের ব্যাপার। আর এটাও কতটুকু সম্ভব
যে যেমন গার্মেন্টস সহ এই ধরনের শিল্প সেখানে আমেরিকাতে গড়ে তোলা খুবই কঠিন ব্যাপার, কেননা আমেরিকাতে তাদের যে জীবনমান এবং যে বেতন দিতে হবে এটা সম্ভব না। অতএব সেটার জন্য তাদেরকে অন্য অন্য মানে চীন, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ এর উপরই নির্ভর করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা দেখছিলাম যে আপনি বলছিলেন যেমন যে স্বস্তি, সেই স্বস্তির কথা শিরোনামে রয়েছে 3 মাস স্থগিত করার পরে, কিন্তু এরপরও আমরা একটি শিরোনাম যেটি আমরা শুরুতেও বলছিলাম যে বাড়তি শুল্ক স্থগিত করার পরেও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা, যেমন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ ইত্যাদি সব কিছু ঘিরে এই শিরোনামটি করা হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরে প্রভাব কেমন পড়তে পারে আর বাংলাদেশের প্রস্তুতি কেমন হওয়া উচিত আপনি মনে করেন? দুটো দিক। একটা দিক হচ্ছে যে বাংলাদেশের তো অর্থাৎ এখানে তো ট্যারিফ কিছু বাড়বেই, ধরেন যদি কমেও আসে ট্যারিফ বাড়বে, তখন সেই বাংলাদেশের সেই প্রস্তুতিটা দরকার যে যে প্রস্তুতিতে সে সুলভে পণ্য পাঠাতে পারে। আর একটা হচ্ছে যে যে কোয়ালিটির পণ্য পাঠায় বাংলাদেশ, আমার মনে হয় সেখানেও চেঞ্জ আনা দরকার। আর একটা হচ্ছে এক শিল্পের ওপর নির্ভর করা ঠিক না, এর বহুমুখীকরণ করা দরকার। আজকের অর্থনৈতিক ব্যবস্থায় একটা শিল্প এবং তার বাজার ও প্রায় একটাই, মানে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই সে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলোতে যাচ্ছে। অতএব এই বাজারের বহুমুখীকরণ করার দরকার, মানে শিল্পের বহুমুখীকরণ দরকার, বহু বাজার খোঁজা দরকার। আমার মনে হয় অন্য অন্য জায়গাও, আফ্রিকাতে সহ পৃথিবীর অন্য অন্য জায়গায় তার বাজার খুঁজতে হবে। বাংলাদেশকে কেবল এক বাজারের উপর নির্ভর করা যাবে না, এবং আমাদের শিল্পেরও বহুমুখীকরণ করা দরকার। এখানে গার্মেন্টসের পাশাপাশি অন্য অন্য শিল্প গড়ে তোলা দরকার। আমরা তো দেখি যে গার্মেন্টস, তার বাইরে চামড়া, চা সহ ঔষধও কিছু সামান্য রয়েছে। তো আর তো অন্য অন্য ক্ষেত্রে এটা সম্ভব না। হ্যাঁ, কৃষি পণ্য কিছু আছে, সেইটাও তো খুব লিমিটেড। তো আমার মনে হয় যে এই পণ্যের বহুমুখীকরণ করা দরকার, এবং যুক্তরাষ্ট্র সঙ্গে সেই যাতে সমঝোতা আসতে পারে যে সেখানে শুল্ক বাড়ানো, যুক্তরাষ্ট্রেরও শুল্ক প্রত্যাহারের কথা বাংলাদেশ ঘোষণা দিতে পারে। তো তাহলে হয়তো এখানে একটা কম্প্রোমাইজের জায়গা তৈরি হতে পারে। তো আমাদের সরকারের ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছেন। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কেবলমাত্র চিঠি চালাচালি কিংবা অনুরোধ তো নয়, সেখানে প্রতিনিধি দল থাকা উচিত এবং এই ব্যাপারটা লেগে থাকার ব্যাপার, এবং এটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসতে হবে, এবং সেই সঙ্গে বাংলাদেশকে তার নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। নিজস্ব সক্ষমতা বাড়ানোর কথা যখন আপনি বলছেন, তখন আমাদের সামনে সংবাদ শিরোনাম রয়েছে দেশে হয়ে যাওয়া বিনিয়োগ সম্মেলনকে ঘিরে, যেটি নিয়ে বলা হচ্ছে যে স্বল্প ও দীর্ঘমেয়াদে সুফল মিলবে, ব্যাপক সাড়া পাওয়া গেছে, তবে বাধা কাটিয়ে উঠতে হবে, কিছু চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, এগুলো কাটিয়ে ওঠার সুপারিশ করা হচ্ছে। আপনার কি মনে হয়? না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশ সম্পর্কে তো একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, এবং পশ্চিমারা তো মুখ ঘুরিয়েছিল, তো তারাও আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এখানে সেই আগ্রহ এটা বাস্তবায়ন করতে হলে আমাদের যে সমস্যা, অবকাঠামোগত সমস্যা, সেটা দূর করতে হবে। আমলাতন্ত্রের লাল ফিতার দৌরত্ব আছে, সরকার পরিবর্তন ঘটেছে কিন্তু আমলাতন্ত্র তো সেই জায়গায় আছে, এবং আমলাতন্ত্রের যে লাল ফিতা তার দৌরত্ব একই জায়গায় আছে। অতএব এই জায়গাগুলোকে সংস্কার করা দরকার, যাতে এখানে অনেকে যেমন এই যে সম্মেলনটা হলো, এখানে কিন্তু মানে 1/4 হচ্ছে প্রবাসীরা এসছে, অর্থাৎ প্রবাসীরাও এখানে বিনিয়োগ করতে চান, এবং এর আগেও প্রবাসীরা এসেছে, হতাশ হয়ে ফিরে গেছেন। তো আমার মনে হয় তাদের সেই সুযোগটা দিতে হবে, সেই সুযোগটাকে নিশ্চিত করা দরকার, এবং সেই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস সহ আরও যেসব লজিস্টিক সাপোর্ট দরকার সেটা বাড়াতে হবে। নীতি সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে আমরা শিরোনামে যেটি দেখতে পেয়েছি। আমাদের আরেকটি শিরোনাম, জনপ্রতিনিধিদের অসদাচরণের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিশন, অর্থাৎ স্থানীয় সরকার বিষয়ে যে সংস্কার কমিশন গঠন হয়েছিল সেই কমিশনের কথা এখানে বলা হয়েছে যে তাদের প্রতিবেদন খসড়া প্রস্তুত রয়েছে। হ্যাঁ, সেইটা তো মানে একটা ব্যাপার হচ্ছে যে কেউ তো আর আইনের ঊর্ধ্বে নয়, তো একটা ব্যবস্থা থাকতে হবে, সেই ব্যবস্থাটা কি হবে। তবে প্রচলিত আইনেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু সেইটা কিন্তু হচ্ছে না। অতএব আইন, নতুন নিয়ম কানুন বাড়িয়ে লাভ নাই, চর্চাটা দরকার। আমাদের আইন কিন্তু আছে, অনেক আইন আছে,
কিন্তু সে আইন থাকার পরেও কিন্তু সবাই ধরাছোঁয়ার বাইরে থাকছে। কি জন্য? আইনের চর্চাটা নাই, এখানে অনুশীলনটা নাই। তাই আইনের অনুশীলন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন শব্দটি দিয়ে আমরা বেশ কয়েকটি শিরোনাম আমরা বলছিলাম আগেও। তো এই মুহূর্তে সামনে যেটি রয়েছে যে জাতীয় নির্বাচন ঘিরেই সব প্রস্তুতি নির্বাচন কমিশনের, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা এখানে বলা হচ্ছে। না, এখন এই জাতীয় নির্বাচন ছাড়া তো এটা দেশ কিভাবে চলবে? কেননা রাজনীতি তো দেশ চালাবে তো রাজনীতিকরাই, জনপ্রতিনিধিরা। তো আজকের বাস্তবতা একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, এই অন্তর্বর্তী সরকার তো আর প্রলম্বিত হতে পারে না, এবং যত প্রলম্বিত হবে তখন নানা রকম প্রশ্ন দেখা দেবে। এমনকি পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক তারাও অপেক্ষা করছে যে এখানে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তারা আলাপ আলোচনা করতে চান। অতএব সেই জায়গা থেকে নির্বাচন দ্রুত হওয়াটাই সম্ভব। তবে হ্যাঁ, নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কিত কিছু সংস্কার করতে হবে, এবং এখানে পুলিশের ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশটাকে ঢেলে সাজাতে হবে, এবং আমলাতন্ত্রেরও যে সমস্ত আমলাতন্ত্রকেও ঠিক করতে হবে। তো এই সব কাজগুলো করার দরকার। তবে যে জিনিসটা প্রশ্নটা উঠেছে রাজনৈতিক অঙ্গনে এবং যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে সব সংস্কার শেষেই কি নির্বাচন, না কিছু সংস্কার করে নির্বাচন? তো সব সংস্কার এটা করা সম্ভব না। কেন? সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বলা যায় চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। তো কিন্তু কিছু সংস্কার তো করতেই হবে, তা না হলে এখানে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এই শিরোনামটিতে জাতীয় নির্বাচন শব্দটিতে জোর দেওয়া হয়েছে। আমরা জানি যে স্থানীয় নির্বাচন আগে করার বিষয়েও দাবি রয়েছে কিছু রাজনৈতিক দলের, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এনসিপি পক্ষ থেকেও তো বলা হয়েছিল তেমন কথা। তবে এই বিষয়গুলো রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এটা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব আছে, এক দলের সাথে আরেক দলের ভাবনার দূরত্ব আছে, কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য দরকার। এবং ঐক্যমত্য না হলে কেবলমাত্র একটা দলের দাবিতে কিংবা এখানে অন্তর্বর্তী সরকার তার নিজস্ব বিবেচনায় কোনো পদক্ষেপ গ্রহণ করা ঠিক হবে না। এখানে বেশিরভাগ দল, বিএনপি সহ অন্যান্য দলের ঐক্যমত্যর ভিত্তিতেই এগোতে হবে। কেন? তা না হলে সেখানে কিছু সমস্যা তৈরি হয়ে যাবে, যেটা খুব কাম্য নয়। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্যের জায়গা দ্রুত আসা দরকার। গণপরিষদ নির্বাচনের দাবির কথা আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা একটি শিরোনামে দেখছিলাম যে একজন রাজনৈতিক নেতার বরাত দিয়ে বলা হয়েছে যে স্বাধীন দেশে গণপরিষদ নির্বাচন কেন প্রয়োজন হবে। আমারও তাই মনে হয়, কেননা আমাদের যে সংবিধান, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ফসল। তো এই যে মুক্তিযুদ্ধের ফসল, যেটা সেইখানে সংবিধান তৈরি হয়েছে। হ্যাঁ, সংবিধানের ভিতর কিছু কালাকানুন ঢুকে পড়েছে, তো এই কালাকানুনগুলো দূর করা দরকার। সংবিধানের গণতান্ত্রায়ন দরকার, যেসব অনুচ্ছেদে রয়েছে সেগুলোকে সংশোধন করতে হবে, এবং এটা সম্ভব। অতএব যে প্রক্রিয়ায় কালাকানুন ঢুকে পড়েছে, সেই প্রক্রিয়ায় আমার মনে হয় পার্লামেন্ট থেকে এগুলোকে সংশোধন করা যায়, সংবিধানে গণতান্ত্রায়ন করা যায়। বারবার সংশোধন করা ঠিক না। আমাদের একটা ধারণা হয় কি, একটা আন্দোলনের পরেই আমরা মনে করি, যেমন যেটা এই বলা হয়েছে এটা সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে। তো আসলে তো সেকেন্ড রিপাবলিক বলে কোনো ব্যাপার নেই। রিপাবলিক একটাই, যেটা হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব নতুন করে কোনো রিপাবলিক ভাবনা এটা দেশের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দেবে এবং সে অস্থিরতা তৈরি করবে। অতএব সেই জায়গাটাকে স্পষ্ট হওয়া দরকার। আর একটা হলো, বাংলাদেশের কোনো দল কখনো বলে নাই যে এখানে নতুন রিপাবলিক করা দরকার, এটা দ্বিতীয় স্বাধীনতা, এগুলো করে কিছু বিতর্ক তৈরি করা হয়েছে। আমার মনে হয় যেসব রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যে নেতৃত্ব ছিল, তারা অত্যন্ত সাহসী, এবং জাতি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে স্বৈরশাসনের পতন ঘটিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে সেখানে সেকেন্ড রিপাবলিক করতে হবে কিংবা তারা যা চাইবে সেটাই করতে হবে, এমনটা ব্যাপার না। কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটাই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে কতগুলো জিনিসকে, যেমন 47-এর 71-এর সাথে 47-কে টেনে আনা হচ্ছে, কিংবা 24-কে উল্লেখ করা হচ্ছে। তো 71 এক মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম আছে, 71-এর আগেও ঘটেছে, পরেও ঘটেছে, কিন্তু কোনো কিছুই 71-এর সঙ্গে তুলনীয় নয়। লাখ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে, একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে
বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে এবং সেই জায়গায় অন্য কিছু টেনে এনে বিতর্ক করা কোনো ক্রমে সমর্থনযোগ্য নয়। নির্বাচন ঘিরে আরও শিরোনামের মধ্যে এটি হচ্ছে 3 স্তরের প্রার্থী ঠিক করেছে বিএনপি। এখানে বলা হচ্ছে সমমনাদের আসন ছাড়বে বিএনপি, 80 থেকে 100টিতে ছাড় দেওয়ার ভাবনা, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তালিকা করছেন বলে এই শিরোনামে উল্লেখ করা হয়েছে। যদি এটা হয় খুবই ভালো ব্যাপার, কেননা ঘটনা হচ্ছে যে আমরা যখন এক দলের কাছে নিরঙ্কুশ ক্ষমতা চলে যায় তো তখন দেখা যায় যে গণতন্ত্র যাত্রাটাও কিন্তু শুভ হয় না, সেখানে একদলীয় আধিপত্য তৈরি হয়। এখন বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে সবাই রাজনৈতিক দলের মধ্যেও একটা ভারসাম্য দরকার, সমতা দরকার, এবং আরও ছোট ছোট দলগুলো আছে যারা লড়াই আন্দোলন সংগ্রামে আছে কিন্তু তাদের পার্লামেন্টের সদস্য থাকে না। তো সেই ব্যাপারগুলো বিবেচনা নেওয়া উচিত। তারা যখন জোটবদ্ধ হয় কিংবা একসঙ্গে লড়াই করেছে, অতএব লড়াইয়ের সব শরিকদের প্রতি বিরোধ দলের তাদের দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক হওয়া উচিত। আমার কাছে সেই দিক দিয়ে এই প্রস্তাবটাকে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে। আরেকটি শিরোনাম নিবন্ধনের আবেদনের দোটানায় নতুন দল, এটি নির্বাচন কমিশন কেন্দ্রিক। 30 দিনে নিবন্ধন পেতে আবেদন একটি, এবং শর্তের বেড়াজালে নিবন্ধনের আবেদন নিবন্ধন নিয়ে সমন্বয়ের অভাব, এই উপশিরোনামগুলো এই শিরোনামে উল্লেখ করা হয়েছে। না, এনসিপি তো ছোট ছোট দল, অনেক সময় নিবন্ধনের সমস্যা হয়, তো এনসিপির তো সমস্যা হওয়ার দরকার এই কথা না, কেন তার তো সব জেলাতেই কমিটি আছে এবং সংগঠন করে ফেলছে দ্রুত। তো আরেকটা হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে খুব কড়াকড়ি করা উচিত না, কেননা নিবন্ধনের ক্ষেত্রে কিছু সিস্টেম করা দরকার, কিন্তু যেভাবে নিবন্ধনের ক্ষেত্রে কড়াকড়ি করা হয় এটা আমার কাছে মনে হয় এটাও শিথিল করা দরকার, যাতে অন্যান্য দলগুলো, ছোট ছোট দলগুলো তারা যাতে নিজস্ব প্রতীকে তারা নির্বাচন করতে পারে, সেই সুযোগ থাকা উচিত। আমরা জানি যে কিছুদিন ধরেই তো সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যে গাজায় ইসরায়েলি হামলা, হত্যাযজ্ঞ এবং তার যে প্রতিবাদ বিশ্বজুড়ে এমনকি বাংলাদেশে, এই বিষয়গুলো সংবাদ শিরোনাম হিসেবে থাকছে। আজও এখানে আমরা শিরোনাম দেখতে পাচ্ছি যে গেল দিন যে বিক্ষোভ হয়ে গেল গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল বাইতুল মোকাররম, এখানে বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি আসলে যে সারা দেশেরই বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা কেন এগুলো হচ্ছে, কেন এই ধরনের গাজাতে এই ধরনের হত্যাযজ্ঞ চলছে, এর মূল কারণটা হচ্ছে যে আরব বিশ্ব বিভক্ত। আরব বিশ্ব যদি ঐক্য থাকতো তাহলে সেখানে এই ঘটনা ঘটতে পারতো না। কিন্তু আমরা একসময় দেখেছি, আমি সকালেও এক জায়গায় বললাম সেটা হচ্ছে যে একসময় আমরা দেখেছি জামাল আব্দুল নাসের কিংবা ডক্টর মুসাদ্দিকের মতো জাতীয়তাবাদী নেতারা ছিলেন, তারা তেল জাতীয়করণ করেছিলেন, তো একটা সাহসী নেতৃত্ব ছিল, কিন্তু আরবের সেই নেতৃত্ব নেই। এমনকি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদের বুকের পাটা যতটা শক্ত ছিল, এখনকার নেতৃত্বের আমির বাদশাদের সেই সাহসটা নেই, যে কারণে এবং তারা কম্প্রোমাইজ করছে, এবং এই দ্বিচারী নীতির কারণেই সেখানে গাজায় এই ধরনের হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে পারছে। তো তারপরেও হচ্ছে যে অনেকে মনে করেন যে গাজায় এই ঘটনা ঘটছে, তাহলে আমাদের চিৎকার করে লাভ কি? এটা কি কিছু সম্ভব না? বিশ্ব জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় আমরা ভিয়েতনামের যুদ্ধের সময় দেখেছি যে বিশ্ব জনমত যখন ভিয়েতনামে চলে যায়, তখন মার্কিন সেনারা তারা যুদ্ধ করতে রাজি হয় না, অনেক তারা পালিয়ে আসে এবং যুদ্ধ না করার জন্য তারা অঙ্গীকার করে। তো এই ঘটনার পরে তো আমরা দেখতে পাই যে ভিয়েতনামের জয়টা ত্বরান্বিত হয়। তো এইরকম যদি বিশ্ব জনমত যেভাবে জোরালো হয়ে উঠছে, তার প্রতিক্রিয়া কিন্তু গাজাতে পড়েছে। কিন্তু আজকেও একটা পত্রিকাতে দেখলাম বিমান বাহিনীর তাদের 1000 সৈনিক তারা আবেদন করেছে যে তারা যুদ্ধ করবে না, তারা এই ধরনের অন্যায় যুদ্ধে জড়িত হবে না, কেননা তাদেরকে যুদ্ধের নামে নিরীহ বেসামরিক মানুষ, নারী, শিশুদেরকে হত্যায় নিয়োজিত করা হয়েছে। তো তারা হুমকি ধমকির মুখেও তারা এই সাহস দেখাচ্ছে। অতএব আজকে বিশ্ব জনমতটাকে খুব জোরালো হওয়া দরকার এবং এর একটা সমাধান দরকার। কিন্তু একপক্ষেও এক রাষ্ট্র ব্যবস্থার সমাধান নাই, দুই রাষ্ট্র। অর্থাৎ এখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। একটা আশার কথা হচ্ছে যে মাক্রো, মানে ফ্রান্সের প্রেসিডেন্ট, উনি একটা কথা বলেছেন যে উনিও ভাবছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন।
তো এইটা আমার কাছে মনে হয় ইতিবাচক, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসা উচিত যে তাকে স্বীকৃতি দেওয়া, এবং এখানে দুই রাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধান, অন্য কোনো সমাধান নেই। এবং তার আগে 1967 সালের যুদ্ধের আগে যে অবস্থায় ছিল সে যার যার অবস্থায় ফিরে যেতে হবে, কেননা এখানে বিরাট ভূখণ্ড, ফিলিস্তিন গাজার বিরাট অংশ যেটা তারা দখল করে রেখেছে, ইসরায়েলি সৈন্যরা দখল করে রেখেছে, সেটা ফেরত দিতে হবে, এবং তারপরে দ্বিপক্ষীয় দ্বিরাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে সমাধান হতে পারে। আপনি বিশ্ব জনমতের কথা বলছিলেন, আমরা যদি বলি যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ বা বিশ্ব নেতারা যারা রয়েছেন, যারা প্রভাব রাখেন মূলত কোনো সমস্যা সমাধানের জন্য, তাদের অবস্থা আপনি কি দেখছেন? তাদের তৎপরতা? জাতিসংঘ হয়তো নাম কস্তে বিবৃতি দিচ্ছে, কিন্তু কোনো জোরালো ভূমিকা রাখছে না। তবে আমি আসার জায়গা অন্য জায়গা, যেমন ধরুন যে নো ওয়ার্ক নো স্কুল যে ইটা হয়ে গেল, প্রোগ্রামটা হলো, সেটা কিন্তু খোদ আমেরিকা থেকেই, খোদ নিউ ইয়র্ক থেকে দাবি উঠেছে, এবং সেখানে রাস্তায় ব্যাপক জনগণ, সারা পৃথিবীর মানুষ নেমে এসেছে। এখানে আসার ব্যাপার, যেটা বিশ্ব নেতারাও এই জনমতের কাছে একসময় না একসময় নতি স্বীকার করতে হবে, এটাই বাস্তবতা। এবার একটু ভিন্ন ধরনের একটি শিরোনামে আসি। এখানে বলা হচ্ছে যে এলাকা বদলে তৎপর কিশোর গ্যাং, গডফাদার পৃষ্ঠপোষকদের আগে গ্রেপ্তারের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা এই শব্দটি আমরা এর আগেও অনেক আলোচনা করেছি, যে অল্প বয়সী শিশুরা, কিশোররা যারা অপরাধে জড়িয়ে পড়ছে এবং সহিংস অপরাধে জড়িয়ে পড়ছে, তাদেরকে কিশোর গ্যাং নামে উল্লেখ করা হয়েছে। এই শিরোনামটি আবারও আমাদের সামনে রয়েছে। আচ্ছা, কিশোররা যখন এই অপরাধ প্রবণতা দেখা দিচ্ছে, তারা যখন অপরাধে জড়িয়ে পড়ছে, তার পিছনে কিছু লোক আছে যারা তাদেরকে ব্যবহার করছে। তারা কিন্তু কিশোররা আপনি এই ধরনের উচ্ছৃঙ্খল হয় না, পিছনে থেকে কিছু লোক আছে যারা অর্থ যোগান দেয়, যারা তাদেরকে এই ধরনের কাজে নিয়োজিত করে। তো সেই গডফাদার তাদেরকে চিহ্নিত হওয়া উচিত। অতএব কিশোরদেরকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত গডফাদারদেরকে চিহ্নিত করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা না হয়। অতএব আমার মনে হয় যে গডফাদারদের ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, কৃষকদেরকেও সংশোধন করা ইত্যাদি সেই কাজগুলো পাশাপাশি রাখতে হবে, এবং এই সংস্কৃতিটা বদলানো দরকার। আমরা যে সংস্কৃতিতে আছি, যে এখানে আমরা দেখি রাজনৈতিক দল কিংবা এখানে ব্যবসায়ীরা তো এই ধরনের বাহিনী তৈরি করে, বিভিন্ন সময় বাহিনী তৈরি করে, তারা যুবকদেরকে এমনকি কিশোরদেরকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে। এই প্রবণতা থেকে দূরে আসা খুবই জরুরি। তো অপরাধ বা আইন শৃঙ্খলা বিষয়ক শিরোনাম আরেকটি আমাদের সামনে রয়েছে। আমরা এটিও কিছুদিন ধরে দেখেছি যে মহাসড়কে ডাকাতি। তো এই শিরোনামটি এরকম করে করা হয়েছে যে ঢাকা রিচা মহাসড়কে থামছে না বাস ডাকাতি, অর্থাৎ এখানে একাধিক দিনে একাধিক ডাকাতির কথা বলা হয়েছে। দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেটা বেড়ে গেছে। তো বিশেষ করে পুলিশ একটা বিতর্কিত অবস্থানে চলে যাওয়ার পরে, তো এই 7-8 মাস পরেও পুলিশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা পুলিশ পালন করছে না। অনেক জায়গায় পুলিশ নাম কাস্তে পাহারা দিচ্ছে কিংবা দিচ্ছে না, কিংবা ঘটনাস্থলে ঘটনা ঘটে যাওয়ার পরে সে হাজির হচ্ছে, সময় মতো হাজির হচ্ছে না। এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আর পুলিশটাকে ঢেলে সাজানোর দরকার, এবং দরকার হলে নতুন রিক্রুটমেন্ট করা দরকার, এইটা করা দরকার, এবং আমাদেরকে বোঝা দরকার এবং সবাইকেও বোঝানো দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে কিংবা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে পুলিশ জড়িয়ে পড়েছে, তার পিছনে ছিল রাজনীতি। অতএব সেইটার জন্য পুলিশকে এককভাবে দায়ী করা যায় না। হ্যাঁ, পুলিশ, তারপরেও আমরা দেখেছি যে পুলিশ অনেক ক্ষেত্রেই শেষের দিকে আমরা দেখেছি যে পুলিশ তারা অনেক সময় নির্বিকার ছিল, নির্লিপ্ত ছিল। তো অতএব আমার মনে হয় যে পুলিশের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা ঘোচানোর দরকার, এবং পুলিশ যাতে তার স্ব অবস্থানে ভূমিকা রাখতে পারে, এটা গুরুত্বপূর্ণ। আর পুলিশ ছাড়া তো দেশ চলবে না। আপনি যতই বলেন পুলিশ খারাপ হোক আর ভালো হোক, তো এই পুলিশ দিয়ে তো আমাদেরকে আগাতে হবে, এবং এই আর বিদেশ থেকে তো আমরা পুলিশ হায়ার করে আনতে পারবো না। অর্থাৎ আমাদের পুলিশকে এদেরকে ঠিক করতে হবে এবং এদেরকে ঢেলে সাজাতে হবে। এই ব্যাপারে কিছু আইনগত কিছু সমস্যা আছে। পুলিশের বেতন ভাতা থেকে আরম্ভ করে অনেক ক্ষেত্রেই ত্রুটি রয়ে গেছে। পুলিশ যেখানে দিনের পর দিন ডিউটি করে কিংবা বাইরে তারা থাকে, তাদের
নাইট চার্জ, ওভার ডিউটি, এগুলো ইত্যাদি যেগুলো পৃথিবীর অনেক দেশে আছে সেটা নাই। এবং আমাদের দেশে তুলনামূলকভাবে পুলিশের বেতন কিন্তু খুবই কম। তো এগুলোও কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে। কেবল পুলিশ ঠিক করো বললেই তো ঠিক হয়ে যাবে না, তো এটাকে পুলিশকে তার সুযোগ সুবিধাও বাড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।